সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। অনুজা চুপ হয়ে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করে ছোটে। প্রকৃতিতে এখন মৃদু মৃদু রোদের দেখা পাওয়া যায়। শীতের পরিবেশ ধীরে ধীরে উষ্ণ আর বায়না ধরে। অনুজা ইয়ান এখনো হাঁটছে। হঠাৎ দূর থেকে ভ্যানের দেখা পাওয়া যায়। ইয়ান মুচকি আসে। অবশেষে যেন যাহার খোঁজ ছিল তাহাই পাওয়া গেল। ইয়ান বলে, দাঁড়ান অনুজা। অনুজা দাঁড়িয়ে পড়ল। দূরে ভ্যান তখন খুবই নিকটে। ইয়ানে হাত বাড়িয়ে ভ্যান থামালো। অনুজা অবাক হয়ে তাকিয়ে, মাথায় প্রশ্ন জাগলো সঙ্গে সঙ্গে। ইহান কি এটাই করে যাওয়ার পরিকল্পনা করেছে নাকি? ইয়ান এগিয়ে গিয়ে ভ্যান চালককে কি যেন বলল। কিছু সময় তাদের মধ্যে তর্কাতর্কি হলো। অতঃপর ভ্যান চালক রাজি হলো। ইয়ান তার কাঁধের ব্যাগ ভ্যানের উপর রেখে অনুজাকে ডাকতে গেল। বলল, আসুন। অনুজা আসলো না, উল্টে প্রশ্ন করলো, আমি কি এটাই করে যাবো ইহান? ইহানের তরিত উত্তর, জি। আমার ভয় লাগছে। ভয় কিসের? আমি তো আছে। আমি তবুও ভয় পাবো। সাহস নিয়ে এসে দেখুন, আপনি ঠকবেন না। অন্য কিছুতে যাওয়া যায় না? আপনার নজর আশেপাশে অন্য কিছু আছে? অনুজা আশপাশ দেখলো, কিছু নেই। অনুজা ভীত হলো। আমি এগুলোতে কখনো উঠিনি। তাতে কি, আজ উঠবেন? অনুজা উঠল না, দাঁড়িয়ে রইল। ভ্যান চালক তারা দিচ্ছে। ইহান বলল, দেরি হচ্ছে অনু। হোক, আমি ওসবে যাব না। ইহান তার কপাল চলকায়। কিছু সময় চুপ থেকে জানায়, সত্যিই যাবেন না? অনুজার জেদি উত্তর। না। ইহান মেনে নিল, ভাব নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু এরপর আমি রাতটুকু নিতে চাইলেও আপনি বারণ করতে পারবেন না। অনুজা চোখ রাঙায়, শক্ত কণ্ঠে শোধায়, মানে? মানেটা খুব সহজ। আপনি দিনটাকে যতটা দেরি করবেন, আমি রাতটাকে ততটা নিকট নিয়ে আসবো। অনুজার কথার অর্থ বুঝলো। খানিকটা রাগ নিয়ে বলল, আপনি একটা অভদ্র লোক ইহান। ইয়ান হেসে ওঠে। খুবই চমৎকার দেখায় সেই হাসি। ইয়ান একটু ঝুঁকে অনুজার দিকে। অনুজা থমকে যায়। ইয়ান অনুজার কানের কাছে ঠোঁটটা নিয়ে শীতল স্বরে আওড়ায়, আমাকে অভদ্র বলবেন না অনু। আমি সত্যি সত্যি অভদ্র হয়ে গেলে আপনি কিন্তু কলঙ্কিত হবেন। মুখ ভার করে পা ঝুলিয়ে ভ্যানের সামনে বসে আছে অনুজা। ভ্যান ছুটছে তার আপন গতিতে। অনুজার পাশে পা ঝুলিয়ে বসে আছে ইয়ান। মুখ জুড়ে তার রহস্যময় হাসি, যেন অনুজাকে দমাতে পেরে খুব ভালো লাগছে। অনুজা কিছুক্ষণ পর পর ইয়ানের দিকে তাকাচ্ছে। যা দেখে ইয়ান শুদ্ধ হাসে। অনুজা বেশ বিরক্তি নিয়ে বলে, হাসাহাসি বন্ধ করুন ইহান, আপনার হাসিতে আমার অসহ্য লাগে। ইয়ান হাসি থামালো না, উল্টে বলল, আপনাকে অসহ্যকর অনুমতি দেওয়ার জন্য হলেও আমি বারবার হাসবো অনু। অনুজা চোখ রাঙিয়ে তাকায়, কিছু বলে না। কিছু সময় পর বিরক্তি নিয়ে আবার রাস্তার দিকে তাকায়। সারি সারি গাছ পেরিয়ে তারা ছুটছে। একটু একটু করে প্রকৃতিতে রোদ্দুরের ছোঁয়া পড়ছে। বাতাস বইছে চারিপাশে। অনুজা বেশক্ষণ চুপ থেকে বুঝতে পারলো তার বেশ লাগছে। ভ্যানে চড়তে তার দারুণ লাগছে। পিচ ঢালা রাস্তা, দ্বিধাহীন কি সুন্দর। তারা যাচ্ছে, সারি সারি গাছের ছায় তাদের আদর করছে। মাথার উপর সাদা আকাশটা কেমন যেন খিলখিলিয়ে হাসছে। অনুজা হঠাৎ আনমনে হাসল। মাথায় ছোঁয়ানো ঘোমটাটা মৃদু নেমে পড়ল। বাতাস ছুঁইল চুল। অনুজা ঠাউরে আনল না তা, তবুও মিষ্টি হাসল। সবুজের বুকে চোখ বোলালো বারবার। ইহান পুরোটা সময় অনুজার দিকেই তাকিয়ে রইল। অবুজ মেয়েটার কাণ্ড দেখল। কে বলবে, কতক্ষণ আগে ভয় পাবা বলে ভ্যানে উঠতে বারণ করছিল। মুখ ভার করছিল নিমেষে। ইয়ান শটান করে শুয়ে পড়ল ভ্যানে। চোখ বন্ধ করে বলল, ওই শূন্য পৃথিবী, তুমি কেন দাও না তাকে, যাকে আমি চাই, যার মায়ায় প্রতিক্ষণে নিজেকে হারাই। ভ্যানে যাত্রা চলল 30 মিনিট। এরপরে ইহান অনুজা নামলো, তাও ফাঁকা রাস্তায়। দূর দূরান্তে কিছুই দেখে না। অনুজা বেশ অবাক হয়ে বলল, আমরা এখানে নামলাম কেন? ইহান ভ্যান চালকের তাড়া দিতে দিতে বলল, কারণ এখানে আমাদের কেউ নিতে আসবে। অনুজা বিস্ময়ে শেষ রইল না। ইহান তাদের মাঝে কাউকে ডাকবে এটা ভাবেনি অনুজা। অনুজা খুব একটা না ভেবেই বলল, ও আচ্ছা। ভ্যান চালক চলে গেল। ইহান অনুজা দাঁড়িয়ে। তীব্র রোদের ঝলকানি ধীরে ধীরে বাড়ে। গরম লাগা শুরু করে দিয়েছে এই মুহূর্তেই। অনুজার কপালে ঘাম মুছতে মুছতে বলল, কখন আসবে নিতে? ইহান আশপাশ দেখে বলে, শীঘ্রই। অনুজা বিরক্তি বোধ করে। একটা কল করছেন না কেন? সে কি আমার খালাতো ভাই লাগে যে কল করব? আর তাছাড়া তার ফোন নম্বর নেই আমার কাছে। অদ্ভুত তো, যে আসবে সে নিশ্চয়ই আপনার পরিচিত কেউ। ফোন নাম্বার রাখবেন না? প্রয়োজন মনে হয়নি।
অনুজা কিছু বলতে পারল না। এই ইহানের কার্যকলাপ তার মাথায় ঢুকছে না। আচমকাই গায়ে বাতাস স্পষ্ট লাগতেই অনুজার ভালো লাগা শুরু হলো। ক্লান্ত ভাবটা খানিক হলেও কমে। ঘড়িতে মাত্র সকাল 8টা, অথচ গরম কি পরিমাণ লাগছিল। তারা গাছের ছাউনিতে থাকলেও বাতাস ছিল না আশেপাশে। অনুজা ফিরে তাকায়, দেখতে পায় ইহান একটা ছোট্ট হাত পাখা নিয়ে বাতাস করছে। অনুজা বিব্রতি বোধ হলো। মানা করতে গেলেও ইহান বাধা দেয়, শীতল স্বরে আওড়ায়, আপনার কষ্ট হোক এ আমি চাই না, তাই বারণ করবেন না প্লিজ। অনুজা মেনে নিল। মিনিট 5 সময় আরো গেল। হঠাৎ বাসের শব্দ শোনা যায়। অনুজা তীব্র চমকে ওঠে। তার কেন যেন মনে হয় ইহান তাদের জন্য বাসের ব্যবস্থা করেছে। তবুও বুঝ দেয় হবে না হয়তো। বাস এসে সোজা ইহানের সামনে থামে। ইহান বলে, এতক্ষণ দেরি করে কেউ? কন্ট্রাক্টর হেসে বলে। ইহান আর অভিযোগ জানায় না, বলে, আমি যে সিট রেখেছিলাম রাখা হয়েছে তো? ঠিক আছে চলুন। অনুজা হেঁটে যায়, কিন্তু ঘাপলাটা বাজলো তখন যখন ইহান তাকে বলল, অনু, আমরা বাসার ছাদে করে যাব। অনুজা সে কি থমকানো চাহনি। এই ছেলে নিশ্চয় পাগল হয়ে গেছে, না হলে এমন ভয়ঙ্কর কথা কেউ বলে। কন্ট্রাক্টর ইহানের কাঁধের ব্যাগটা ছাদে রেখে বলে, আচ্ছা। অনুজা চোখ রাঙিয়ে বুকে হাত বেঁধে দাঁড়ায়, যার অর্থ সে যাবে না। অনুজার চাহনি ইহান বেশ বুঝতে পারে, তবুও বলল, কি হলো অনু, আসুন, আমাদের দেরি হচ্ছে। আপনি কি আমাকে মারার পরিকল্পনা নিয়ে এসেছেন ইহান? আপনাকে মারার আগে আমার মৃত্যু হোক। দেখুন, কথার মায়ের খেলা বন্ধ করুন। যে কোটা আমিটার মায়ে পড়লো না, সে কি করে সামান্য কথার মায়ে পড়ার ভয় পাচ্ছে? আমি কোনো ভয় পাচ্ছি না ইহান। তাহলে দাঁড়িয়ে কেন আছেন? উঠুন জলদি। আমি বাসার ছাদে কিছুতেই উঠবো না ইহান। আপনি কিন্তু আবার দেরি করছেন অনু। দেরি করলে করছি, একটা দিন দিয়েছি বলে যা খুশি তাই করবেন নাকি? আমি কিন্তু কিছুই করিনি, খামোখা অভিযোগ দিবেন না। বাস কন্ট্রাক্টর তাড়া দিচ্ছে। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তারা? বাসের যাত্রীরা বিরক্তি বোধ করছে এখন। ইহান আবার কপাল চুলকায়, বেশ ভাব নিয়ে বলে, আজকে রাতটাও তবে আমি নিয়ে নিলাম অনু। কন্ডাক্টর কি বলেছে আমার ব্যাগটাকে নামিয়ে দিতে। এই বলে উচ্চ আওয়াজে ডাকলো ইহান। কন্ডাক্টর। প্রায় মিনিট 5 সময় লাগলো অনুজার বাসের ছাদে উঠতে। প্রতিটি পা ওপরে ওঠার ক্ষেত্রে অনুজার ইচ্ছে করছিল ইহানের মাথাটা ফাটিয়ে দিতে। বারবার শুধু রাত নিয়ে দিবে বলে ভয় দেখাচ্ছে। আর অদ্ভুত বিষয়, অনুজাও ভয় পাচ্ছে। ইহান উঠল তার আরও 5 মিনিট পরে। যে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে কন্ট্রাক্টরের হাতে কিছু টাকা ধরিয়ে দিল এবং বলল, এটা এতক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য। কন্ট্রাক্টর নিতে চায়নি, তবুও ইহান জোর করে দিল। পাক চলতে শুরু করলো। অনুজার বুক কাঁপছে। তার মনে হয় এই বুঝি বাস উল্টে পড়বে নিচে। অনুজার ভয় লাগে। সে বলে, এমনটা কেন করলেন ইহান? বাসার ভিতর দিয়ে গেলে কি হতো? আজ বন্ধু বাসের ভিতর দিয়ে গেলেন, আজ না হয় একটু ভিন্নভাবে যান, কথা দিচ্ছে খারাপ লাগবে না। অনুজা চুপ হয়ে যায়। হঠাৎই কানে ইয়ারফোন দেওয়ার অনুভূতি আসে। অনুজা ঘুরে তাকায়। ইহান সঙ্গে সঙ্গে বলে, নড়ে না। অনুজা থেমে যায়। এর কিছুক্ষণ পরেই কানে বাজে কিছু সুন্দর প্রকৃতির শব্দ। টুং টং টুং টুং, নিলিবিলি কিছু টোন, শব্দের ঝলকানি। বাসের গতি ধীরে ধীরে বাড়ে। অনুজার ভয় লাগে, তবুও সে থাকে শান্ত, নিরিবিলি, চুপচাপ। অনুজা অনুভব করে সুন্দর সময়, সুন্দর প্রকৃতি, নীল আকাশের বুকে উড়ে চলা এক ঝাঁক পাখি ছুটে চলার দৃশ্য, বাতাসে তার সমস্ত শরীর নাড়িয়ে দেওয়ার অনুভূতি। সে বড় ভয় মিশ্রিত দারুণ অনুভূতি। ইয়ান তাকিয়ে থাকে অনুজার দিকে। হাত ধরতে ইচ্ছা হয়, তবুও হাত ধরার সাহস দেখানো যায় না। এ যে বিশ্বাসের ব্যাঘাত দেওয়ার বড় অস্ত্র। ইয়ান দীর্ঘশ্বাস ফেলে। আচমকাই সামনে একটা গাছের ডাল সামনে আসতে না চাইলেও অনুজার মাথা ধরে নুয়ে নেয় ইহান। বিস্মিত কণ্ঠে আওড়ায়, সাবধান। অনুজা অবাক হয়, বুঝতে পারে। চেয়ে রয় ইহানের মুখশ্রী দেখে। সময় যায় কিছুক্ষণ, এরপরই দৃষ্টি নামিয়ে ফেলে। টানা 1.5 ঘন্টা বাস যাত্রা শেষ করে ইহান অনুজা নামে। ইহান বাস চালক ও কন্ট্রাক্টরকে ধন্যবাদ জানিয়ে নিজ গন্তব্যে ছোটে। অনুজা যায় তার পিছু পিছু। অজানা এক কারণে তার খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। ইহান হাঁটা পথে হঠাৎ বলে, আপনি আমার সাথে অন্যায় করছেন অনু। অনুজার পা থেমে গেল। থমকে দাঁড়িয়ে পড়ল। চোখের পলক ফেললো বার কয়েক। বেশ বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করলো, মানে? এই যে আপনি হাসছেন, আনমনে হাসছেন, আমার হৃদয় ভেঙে চলে যাচ্ছে।
যন্ত্রণায় সারা অঙ্গ থরথর করে কাঁপছে, অথচ আপনি টের পাচ্ছেন না। এ কি অন্যায় নয়? অনুজা চেয়ে রয়, কথার অর্থ বুঝতে পারে, তবুও নির্বাক ভঙ্গিমায় তাকিয়ে থাকে, উত্তর দেয় না। বেশ কিছুক্ষণের নীরবতা কাটিয়ে অনুজা প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করল, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো ইহান? ইহান কথা বলে না, চুপ করে রয়। অনুজার বিভ্রান্তিতে পড়ে, নিঃশ্বাস ফেলে নিরুপায় ভঙ্গিমায় ডাকে, ইহান। ইহান মলিন হাসে, এগিয়ে গিয়ে বলে, চলুন। অনুজার স্বস্তি লাগে, পিছু পিছু হাঁটে ইহানের। সে এক বিশাল সুন্দর জায়গা, পাহাড়ি ঝর্ণা ঝমঝম শব্দ শোনা যায়, গাছপালা ভর্তি সুন্দর বন, বনের পাশে পাহাড়ি বিল বয়ে চলে। বিলের পানি এতটাই স্বচ্ছ যে সুন্দর সুন্দর পাথরগুলো দেখা যায়। অনুজা অবাক হয়ে পুরো জায়গাটা দেখে। এত সুন্দর জায়গা এর আগে কখনোই দেখেনি অনুজা। ইহান অনুজার পানে তাকিয়ে বলে, আপনার জায়গাটা পছন্দ হয়েছে? অনুজার দ্বিধাহীন উত্তর, খুব। ইহান মিষ্টি হাসে, ব্যাগ থেকে বের করে কিছু তাঁবু বানানোর সরঞ্জাম। অনুজা অবাক হয়ে বলে, এগুলো দিয়ে কি হবে? ঘর বানিয়ে থাকবো। তখন সকাল 9টায়। ইহান তাঁবুর ঘর বানাতে ব্যস্ত, আর অনুজা আশপাশ ঘুরে দেখছে। প্রকৃতির ছোঁয়া, সুন্দর বাতাস বইছে। হঠাৎ ইহানের ডাক শোনা যায়। সে বলে, অনু, এদিকে আসুন, এটা ধরুন তো। অনুজা দেরি করলো না, দ্রুত এগিয়ে গিয়ে তাঁবুর কোণটা আটকানোর জন্য ধরল। ইহান হাতুড়ি পিটিয়ে তাঁবু টানানো শেষ করলো। অনুজা তাকিয়ে, দৃষ্টি একাকিত্বে হতেও অনুজা দূর চোখ সরিয়ে নেয়। ইহান হাসে, ফিসফিস করে বলে, খুব দ্রুতই প্রেমে পড়ে গেল নাকি অনু? এখনো তো দিন শেষে ঢের বাকি। অনুজা চোখ রাঙায়, ঘোর আপত্তি জানিয়ে বলে, আমি মোটেও প্রেমে পড়িনি ইহান। ইহান উত্তর দেয় না, উঠে দাঁড়ায়, ব্যাগ থেকে বের করে মাছ ধরার বড়শি। অনুজা আবারও হতভাগ, বিস্মিত কণ্ঠে শোধায়, ইহান, এগুলো দিয়ে কি হবে? ইহান কাঁধের একটা ব্যাগ ঝুলিয়ে বলে, আমি মাছ ধরবো আর আপনি রান্না করবেন। তাঁবু থেকে বেশ খানিকটা দূরে স্থান করছে এক বিশাল নদী। নদীর পানিতে মাছ দেখা যায়। অনুজা ইহান দাঁড়িয়ে একটা গাছের গোড়ায়। ইহান গাছের ছোট্ট ডালে শক্ত সুতো দিয়ে বড়শি বাঁধে, আর বড়শির কণায় আটকায় মাছের খাবার। অনুজা তাকিয়ে রয়, একটু উচ্চ আওয়াজে ডাকে, ওই। পুরোটা বলা হয় না, তার আগেই অনুজার মুখ চেপে ধরে ইহান, নিচু গলায় বলে, হ্যাঁ, শব্দ নয়, মাছ পালিয়ে যাবে। অনুজা বিস্ময়কর চাহনি নিয়ে তাকিয়ে থাকে ইহানের দিকে। কিছু সময় যায়। ইহান ব্যাপারটা আন্দাজে আসতেই দ্রুত হাত সরিয়ে ফেলে, অপরাধীর ন্যায় বলে, দুঃখিত। অনুজা কিছু বলে না, দৃষ্টি সরিয়ে মাছের দিকে তাকায়। দূরে মাছ লাফায়। ইহান বড়শি ফেলে নদীতে। কিছু সময় যায়, উঠে আসে মাছ। উচ্চতা খুব একটা বড় নয়। অনুজা লাফিয়ে ওঠে। ঘটনাটা খুবই সুন্দর। অনুজার এমন দৃশ্য আগে কখনো দেখেনি। ইহান আবার বড়শিতে মাছের খাবার বেঁধে বড় বড়শি নদীতে ফেলে। আরো কিছু সময় পর মাছ উঠে আসে। এমন করে মোট 5খানা মাছ ধরে ইহান। এরপর বলে, চলুন অনু, আর লাগবে না। অনুজাও বিনা বাক্যে হাঁটলো। সময়টাকে খুব সুন্দরভাবে অনুভব করছে অনুজা। তার ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তাঁবুর নিকট ফিরতেই মাছ কাটায় হাত দিল ইহান, কিন্তু তার আগে ব্যাগের ভেতরে থাকা কিছু ফল বের করে দিল অনুজাকে, সঙ্গে একটা ছুরি, কেটে খাওয়ার জন্য। অনুজা নিল, তারও খিদে পেয়েছে। ইহান মাছ কেটে ধুতে গেল দূরে। অনুজা অবাক হয়ে তাকিয়ে রইল। ইহান মাছ কাটতে জানে, এ যেন তার ধারণার বাইরে ছিল। তাও আবার ছুরি দিয়ে নির্ঘাত ডিসকভারি দেখে এসেছে। কথাটা ভেবে হেসে ফেলে অনুজা। ইহান ফিরে এলো 15 মিনিট পর। হাত থেকে মাছের গন্ধ আসছে মৃদু। ইহান পাত্তা দিল না। ইহান তখন মাছের পাত্র নিচে রাখে। তখন কতগুলো প্লেট ধরা ফল কেটে এগিয়ে দিল অনুজা। ইহান বিস্ময়ের ন্যায় তাকিয়ে। অনুজা বলে, এতটা অবাক হওয়ার মতো কিছু হয়নি ইহান। ইহানের তড়িৎ উত্তর আসে, ইহানও অবাক হচ্ছে না। তাহলে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন কেন? আপনাকে কিভাবে বোঝাবো অনু? আপনি দেখলেই আমার চোখ জোর অদ্ভুত হয়ে ওঠে। ঢং করা বন্ধ করুন। ছেলে মনে হয় ঢং করে নাকি? ঢং হলো মেয়েদের ভূষণ, এতে ছেলেদের মানে না। আপনি কি আমায় অপমান করছেন? অবশ্যই না। অনুজা চোখ রাঙায়। ইহান হাসে, উচ্চ শব্দে হাসে। তার হাসিতে গাছের ছুঁয়ে থাকা পাখিরা হালকা নড়ে চড়ে ওঠে। বেলা প্রায় 12টা কাটায় ছুঁই ছুঁই। ভোজন হিসেবে আছে মাছ ভাজা আর খিচুড়ি। চুলা বানানোর জন্য ব্যবহার করা হয়েছে ইট পাথর, পোড়ানোর জন্য কিছু গাছের ডালপালা।
এগুলো সব ইয়ান আগে ভাগেই জোগাড় করে নিয়েছে। ওই যে আসার আগে মাঝখানে একদিন সময় ছিল না, তখনই আগে ভাগে এসে কিছু সরঞ্জাম রেখে যায়। অনুজা গালে হাত দিয়ে তাকিয়ে আছে বহবান ওই ঝর্ণার দিকে। তার মনে হচ্ছে এক সুট জামা আনলে বেশ হতো, ইহানকে দূরে পাঠিয়ে ঝর্ণার পানিতে নাওয়া যেত। কিন্তু আফসোস, এমনটা করা যাচ্ছে না। ইহান রান্না করছে, অথচ কথা ছিল অনুজা রাঁধবে। অনুজারও দ্বিধা ছিল না, কিন্তু ইহান দেয়নি। জীবনের আজকের দিনটা ইহান আজীবন মনে রাখবে। একটা মেয়ের জন্য ইহান রান্না করেছিল, কি বিস্ময়কর ব্যাপার না? ইহান কিছুক্ষণ পর পর অনুজাকে দেখে। তার শুধু একটাই আফসোস লাগে, অনুজা কেন তাকে বোঝে না। যেমন ভাবে ইহান অনুজাকে বোঝে, তেমন ভাবে অনুজা কেন ইহানকে বোঝে না। ইহান দীর্ঘশ্বাস ফেলে, মনোযোগ দেয় রান্না বান্নায়। ঘড়ির কাঁটা 12:30 ছুঁই ছুঁই। ইহানের রান্নাবান্না শেষ। অনুজা চুপচাপ তখনও বসে। মাঝে একবার উঠে এসে দাঁড়িয়েছিল ইহানের কাছে, কিন্তু ইহান দাঁড়াতে দেয়নি। ইহানের ধারণা অনুজা তার রান্নার সময় দাঁড়িয়ে থাকলে সে কিছু রান্না করতে পারবে না। ইহান খাবারের পাত্র তাঁবুর ভেতরে নিয়ে রাখে। অনেক খুঁজে ব্যাগ থেকে কিছু একটা বের করে এরপরই এগিয়ে যায় অনুজার দিকে। অনুজা নিরিবিলি ঝর্ণার স্রোতের দিকে তাকিয়ে রয়। হিম শীতল বাতাস বয়। চারপাশে বড় বড় গাছ থাকায় রোদের ছোঁয়া নেই তেমন। চারপাশ ছায়াময়, পাতা ভর্তি সোনালির উঠানে। বেশ সুন্দর। অনুজার মনে হয় জীবনের সব ক্লান্তি তার দূর হয়ে গেছে। এখানে তার নিজস্ব একটা ছোট্ট বাড়ি থাকলে বেশ হতো। রোজ বিকেলে কফি খেতে খেতে বই পড়া যেত। বৃষ্টি নামলে বারান্দায় চাদর মুড়ি দিয়ে চা খেতে খেতে বৃষ্টির ফোঁটা অনুভব করা যেত। দারুণ ব্যাপার, ভাবতে ভালো লাগছে অনুজার। কেউ একজন বলেছেন, একা একা ভাবতে নেই, সঙ্গে কেউ থাকলে তাকে শুনিয়ে ভাবতে হয়। অনুজা চমকে ওঠে, পাশ ফিরে ইয়ানকে দেখে বলে, সেই কেউটা কে শুনি? ইয়ান বেশ আয়েশ করে বসে, হাতের জিনিসটা আড়াল করে, ভাব নিয়ে বলে, কে আবার? আমি? অনুজা হেসে ফেলে। খুবই মধুময় দেখায় সেই হাসি। ইয়ান আনমনে আওড়ায়, হাসেন আপনি, অথচ ব্যথা লাগে আমার। অদ্ভুত না? অনুজা অস্পষ্ট কিছু শব্দ শুনে শুধায়, কিছু বললেন? আপনি বলে কি লাভ? আপনি তো আর আমায় বুঝেন না। পৃথিবীতে কি আমি একা মেয়ে মানুষ বলুন? আরো অনেক মেয়ে আছে। আমার কাছে মনে হয় না আমার মধ্যে এমন কোনো বিশেষ গুণ আছে যার জন্য একটা ছেলে আমার প্রতি আকৃষ্ট হতে পারে। অথচ আমি আকৃষ্টে জর্জরিত। আপনার চোখ নেই? তাহলে আমি আপনার দেখি কিভাবে? নিরাশ অনুজা। কথার অর্থটা অমন ছিল না। অনুজা বলে, আপনার চয়েস ভালো না। আপনার মুগ্ধতা কাটাতে নিজেকে নিচে নামাবেন না, বিষয়টা ভালো লাগবে না। অনুজা থেমে গেল, মন খারাপে দোলাতে বলল, আপনি কেন বোঝেন না? আপনি কেন মানছেন না? কি মানবো? আপনি আমায় ভালোবাসেন। আমি আপনাকে ভালোবাসি না ইহান, আর কখনো বাসবো না। ঠিক আছে, বাসতে হবে না, আমি বাসবো। আপনি শুধু রাজি হয়েছেন। এই প্রসঙ্গ পাল্টান। ঠিক আছে, পাল্টে দিলাম। রান্না শেষ? নেমে আসলো অনেকক্ষণের নীরবতা। প্রকৃতির গাছে নামলো গাছের সবুজ পাতা। ইয়ান অনুজা বসে, চুপচাপ বসে। প্রকৃতিরাও বুঝি টের পেল কিছু। একজন বোঝায় নিজের অনুভূতি, অথচ উল্টো জন তো বুঝতেই নারাজ। এত কিসের বাধা তার, কিসের আপত্তি? কিছু মানুষ ভালোবাসা পায় না, আর এ পেয়েও কেন নিচ্ছে না? কেন? আমি যদি আপনাকে কিছু দিতে চাই, আপনি কি নেবেন? হঠাৎই নীরবতার দড়ি ছিন্ন করে কথাটি বলল ইহান। কথা শুনে অনুজা ঘুরে তাকায়, প্রশ্ন করে তৎক্ষণাৎ, আপনার মনে হয় না এই আবদারটা শোভনীয় নয়? আমি জানি শোভনীয় নয়, তবু আমি চাইবো আপনি উপহারটা নিন। আমি নিব না ইহান। প্লিজ অনু, নিন। এই বলে আড়াল করে রাখা জিনিসটা বের করে ইহান। একটা শপিং ব্যাগ। ব্যাগের ভিতর সুন্দর শাড়ি, মেরুন রঙের সুন্দর শাড়ি। অনুজার পছন্দ হয়েছে, কিন্তু তবুও অনুজা এটা নিতে পারবে না। বাসায় নিলে 1000টা প্রশ্ন আসবে। এত প্রশ্নের উত্তর অনুজা দিবে কি করে? তার থেকেও বড় কথা, এটা নিলে ইহান অনুজার প্রতি অনুভূতি বা প্রত্যাশা আরো বেড়ে যেতে পারে। তাই ইহান যতই বলুক, অনুজা এটা নিবে না। ইহান শাড়িটা অনুজার হাতে এগিয়ে দিল। অনুজা নিল। ইহান প্রশ্ন করল, শাড়িটা কেমন? সুন্দর, কিন্তু আমি এটা নিতে পারবো না ইহান। ফিরিয়ে দিয়ে বলল অনুজা। ইহানের হতাশা মুখ। সে শুধায়, আমি আপনাকে অনুরোধ করছি। প্লিজ ইহান, আপনি বুঝুন, এটা নিলে বাসায় 1000টা প্রশ্ন উঠবে। আমি সেই প্রশ্নের ভার নিতে পারবো না। তাই প্লিজ এটা নেওয়ার অনুরোধ করবেন না। ইহান আর পুনরায় কিছু বলে না, বসে রইল অনেকক্ষণ।
দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, বলল, আপনার নিতে হবে না অনু, আপনি শুধু আজকের বাকি দিনটুকুর জন্য পড়ুন। এবার অন্তত মানা করবেন না। ইহানের শেষ আশা অনুজা মেনে নিল, যে আর মানা করতে পারল না, বলল, ঠিক আছে। অনুজা পুনরায় শাড়িটা হাতে নিল, তাতে পেটিকোট ব্লাউজ সবই ছিল। হঠাৎ ইহান বলে, আমার কিছু কাজ আছে অনু, আপনি কি আধ ঘন্টা এখানে একা কাটাতে পারবেন? কোথায় যাবেন? দূরে নয়, কাছেই যাব। আপনি ডাকলে আমায় পাবেন। আপনি যাবেনটা কোথায়? আসলে গোসল করতে যাব। আমার আবার মেয়ে মানুষদের সামনে গোসল করতে লজ্জা লজ্জা লাগে, তাই আর কি। ইহানের কথা শুনে অনুজা হেসে ফেলে। ও, এই ব্যাপার? আচ্ছা যান। ইহান তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, ভাব নিয়ে বলল, আমি কিন্তু আধ ঘন্টার আগে ফিরছি না। আমার আবার গোসল করতে আধ ঘন্টা সময় লাগে। ঠিক আছে যান, সমস্যা নেই। ইহান আর দাঁড়ায় না, তাঁবুতে ঢুকে নিজের জামা কাপড় নিয়ে চলে গেল। যাওয়ার পথে আবার বলল, আমি কিন্তু সত্যি সত্যি আধ ঘন্টার আগে ফিরছি না। অনুজা হাসতে হাসতে জবাব দেয়, ঠিক আছে ইহান, আমি ভীতু নই। আচ্ছা। ইহান চলে গেল। অনুজা ইহানের যার পানে তাকিয়ে রইল। হঠাৎ তার মনটা নেচে উঠল। যেহেতু অনুজার কাছে পরার মতো পোশাক আছে আর ইহানও ধারে কাছে নেই, তাহলে তো অনুজা চাইলেই ঝর্ণার পানিতে গোসল সারতে পারে। অনুজা লাফ মেরে উঠল, মোবাইলে অ্যালার্ম সেট করে ছুটে গেল দ্রুত। অন্যদিকে গাছের আড়ালে লুকিয়ে পড়া ইহান অনুজাকে ঝর্ণার দিকে যেতে দেখে খুশি হলো। ইহান বুঝেছিল অনুজার ভেতরকার ইচ্ছা, তাই তো এত বাহানা। ইহান কোথাও গেল না, গাছের আড়ালে উল্টোর দিক ঘুরে বসে রইল। দূর থেকে অনুজা পানিতে লাফালাফি করা আর হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। বোঝাই যাচ্ছে মেয়েটা আজ দারুণ খুশি। এই সুন্দর নির্জন প্রকৃতি তাকে কাবু করে ফেলেছে ইতিমধ্যে। ইহান নিরালায় মৃদু হাসে, ঘুরে তাকায় না আর, বসে থাকে চুপচাপ। ইহান 30 মিনিট পর ফিরবে বলেও সে ফিরে আরও 10 মিনিট পর। অনুজা তৎক্ষণাৎ গোসল সেরে শাড়ি পরে রেডি। আশ্চর্যের ব্যাপার, ইহানের আনা পেটিকোট আর ব্লাউজ দুটোই পারফেক্ট ফিট করেছে অনুজার। অনুজা তার ভেজা পোশাক ওই দূরে শুকাতে দিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে সকালেই হয়, নয়তো আরেক বিপদ। প্রবল বাতাস বইছে চারিদিকে, অনুজার ধারণা শুকিয়ে যাবে। ইহান তার ভেজালো কাপড় ভালোভাবে নিংড়ে শুকাতে দিচ্ছে। অনুজা দূর থেকে তাকিয়ে সদ্য গোসল করে আসায় ইহানকে অনেকটা সতেজ দেখাচ্ছে। ইহান যথেষ্ট সুদর্শন যুবক। গোসল সেরে আসায় তার সুদর্শনতা আরো দ্বিগুণ বেড়ে গেল যেন। অনুজা অনেকক্ষণ তাকিয়ে রইল ইহানের দিকে। হুশ আসতেই দৃষ্টি সরিয়ে ফেলল। সে সত্যি সত্যি ইহানের প্রেমে পড়ে যাচ্ছে নাকি? অনুজা আঁতকে উঠল, এটা সম্ভব নয়। অনুজা কখনোই ইহানকে ভালোবাসতে পারে না, তার প্রেমে পড়তে পারে না। অনুজা মাথা ছেড়ে বসলো। ইহান এগিয়ে আসে, মৃদু হেসে বলে, দুঃখিত, একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না। আমাকে 10 মিনিট সময় দিন, আমি এক্ষুনি খাবার সাজাচ্ছি। ঠিক আছে। ঘড়ির কাঁটায় দুপুর 1:30 ছাড়িয়ে শুকনো জমিনের উপর চাদর বিছিয়ে সবুজ উঠোনের সামনাসামনি বসেছে ইহান আর অনুজা। তাদের সামনেই রয়েছে দুটো প্লেটে খিচুড়ি বাড়া আর একটা প্লেটে 5 পিস মাছ ভাজা, সালাদ হিসেবে টমেটো শসা, টকের স্বাদ পেতে 4 টুকরো লেবু, বোতল ভর্তি বিশুদ্ধ পানি আর সফট ড্রিঙ্কস। এছাড়া রয়েছে খোলা আকাশ, প্রকৃতির ছোঁয়া বাতাস, ছাওয়া দেওয়ার জন্য গাছ, স্রোতের ভরা বিল, পাখিদের কলরল আর সুন্দর সময়। ইহান অনুজার পাতে 1 পিস মাছ এগিয়ে দিয়ে বলল, শুরু করুন অনু। দেখুন, জীবনের প্রথমবার রান্না করলাম। ভালো হলে ভালো বলবেন, ভালো না হলে বলার দরকার নেই। দুধ ভাত মনে করে চুপি চুপি খেয়ে নেবেন, আমি কিছু মনে করবো না। অনুজা হেসে উত্তর দিল। ঠিক আছে। অনুজা শুরুতেই একটুখানি খিচুড়ি মুখে দিল, একটু চিবোতেই বলে উঠল, দারুণ হয়েছে ইহান। ইহানের মুখে হাসি ফোটে। যাক, রাত জেগে ইউটিউব দেখাটা বৃথা যায়নি। সুন্দর সময় আর অপরন্ত ভালো লাগা নিয়ে হাসি ঠাট্টার মাধ্যমে পার হলো ইহান অনুজার দুপুরের খাবার। তবে তারা একা নয়, তাদের খাবারে ভাগ বসাতেই ছুটে এসেছিল ছোট্ট ছোট্ট দুষ্টু পাখি। ইহান করছিল তাদের দিয়ে বাড়াবাড়ি আর অনুজা সায় দিয়ে করছিল হাসাহাসি। দারুণ মিষ্টি মুহূর্ত। বেলা প্রায় বিকেল 4টের দখলে। ইহান অনুজা শুয়ে আছে শুকনো জমিনের ওপরে, বেশ দূরত্ব নিয়ে। এর শুরুটা হয়েছিল ইহানের মাধ্যমে। ইহান আগে শুয়ে পড়ে, অনুজা শুতে চায় না। ইহানও এবার আর জোর করে না। কিছু সময় পর অনুজা নিজেই শুয়ে পড়ে। এখান থেকে আকাশটা বড্ড মায়াবী লাগছে। অনুজা প্রশ্ন করে, আচ্ছা ইহান, এই জায়গাটার নাম কি? ইহানের খামখেয়ালি উত্তর, আপনার বলবো কেন? আশ্চর্য, বললে কি হবে? জামাই নিয়ে ঘুরতে আসবেন? বাজে বকা বন্ধ করুন। আচ্ছা,
করলাম। এই জায়গাটার কোনো নাম নেই। সত্যি কি নাম নেই? জানি না, একবার এক বন্ধুর সাথে তার বাইকে চড়ে এদিকটা এসেছিলাম, তখন এটা দেখি, ব্যাস সুযোগ বুঝে আপনায় নিয়ে এলাম। তাই বলে নাম হবে না? আচ্ছা, তাহলে আজ থেকে আপনার জন্য এই জায়গার নাম নামহীন নগর। অনুজা অবাক হয়ে মনে মনে দুবার আওড়ায়। নামহীন নগর? নামহীন নগর, অদ্ভুত মানুষের মতো নাম। অনুজা আনমনে হাসে। কিছু সময়ে নীরবতা চলে। হঠাৎ ইহান মলিন মুখে প্রশ্ন করে, আমায় ভালো কেন বাসেন না অনু? অনুজার বুকের ভেতরটা আচমকায় কামড়ে ওঠে। প্রশ্নের উত্তর দিতে পারে না। অনুজা শোয়া থেকে উঠে বসে, ইহানও বসে, আবার বলে, কেন বাসেন না? আমি একটু ভালোবাসলে কি হয় আপনার? অনুজা কিছু সময় চুপ থেকে জানায়, আপনাকে আমার ভালো লাগে না। আপনি মিথ্যে বলেন। আমার সত্যিটাকে আপনি মিথ্যে মনে করলে আমি কি করতে পারি বলুন? আমায় ভালো না লাগলে আপনি কি সত্যি আমার সাথে আসতেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার সাথে চুক্তি হয়েছে আমার। ইহান চুপ হয়ে যায়। অনুজা বলে, আমার মনে হয় আমাদের এখন এখান থেকে বের হওয়া উচিত। আমাকে কি সত্যি ভালোবাসা যায় না অনু? আপনাকে ভালোবাসা যায় কিনা জানি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। সমস্যাটা কোথায়? গোটা আপনিটাই একটা সমস্যা। আপনার বাবা আমায় পছন্দ করেন না, এটাই কি সমস্যা? ধরে নিন তাই। কিন্তু বিয়ে তো আমি আপনার বাবাকে করবো না, তাহলে তার পছন্দের কি দরকার? অনুজা তড়িৎ রেগে তীক্ষ্ণ স্বরে শোধায়, পাগলের মতো কথা বলবেন না। যে লালন পালন যত্ন দিয়ে বড় করেছে তার পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে না? আর আপনাকে কেন বাবা পছন্দ করবে? আপনি পড়াশোনা শেষ করেও বেকার ঘুরছেন, সারাদিন শুধু পাড়ায় পাড়ায় টোটো করেন, ঝন্টুর দোকানে বসে জুয়ার মতো ক্যারাম খেলেন, বিশ্রী ভাষায় গালিগালাজ করেন। তাহলে কোন মেয়ের বাবা আপনাকে তার জামাই হিসেবে পছন্দ করবে বলুন? তাই এসব আবেগী ভালোবাসা বাদ দিন। শেষের কথাটা ছুরির ন্যায় বুকে আঘাত হানলো ইহানের। সে শুধু এতটুকুই বলে, আমার ভালোবাসা আপনার কাছে আবেগ লাগে অনুজা? তা নয় তো কি, এইসব বাদ দিন, এগুলো বলাও বেকার। এখন বাড়ি কি যাবেন? ইহান বসা থেকে উঠে দাঁড়ালো, উল্টো দিকে ঘুরে বলল। তৈরি হয়ে নিন। শেষের কথাটা কেমন যেন ঠেকলো ইহানের। ছেলেটা কাঁদছে নাকি? থমকে উঠল অনুজা। বলতে বলতে একটু বেশি বলে দিল নাকি? অনুজা ডেকে উঠল। ইহান। ইহান দাঁড়ালো না, হঠাৎই হাঁটা ধরল। অনুজা যখন বাসস্ট্যান্ডে নামে তখন সন্ধ্যা। সারা পথে ইহান কোনো কথা বলল না। অনুজার কথা বলার ইচ্ছা থাকলেও বলা গেল না। যাওয়ার পথে শুধু বিষণ্ণ মুখে ইহান শোধায়, আপনাকে একটা কথা বলা হয়নি অনু, শাড়িতে আজ আপনাকে সুন্দর লাগছিল, ভালো থাকবেন। ইহান চলে গেল। অনুজা ঠায় দাঁড়িয়ে। সে লক্ষ্য করল ইহান যাওয়ার পথে একবারও ঘুরে তাকায়নি। ওদিকে এমনই সময় কতবার ঘুরে তাকায়। অনুজা হঠাৎ মনে হলো অবশেষে অনুজার পিছু ছাড়ল বুঝি ইহান। একটা দীর্ঘশ্বাস বের হলো। অনুজা ধরতে পারল না দীর্ঘশ্বাসটা কিসের, স্বস্তির নাকি বিষণ্ণতার। সেদিনের পর টানা 10 দিন চলে গেল, কিন্তু ইহানের আর খোঁজ খবর নেই। তাকে আর এলাকায় পাওয়া যায় না। পাওয়া যায় না ঝন্টুর চায়ের দোকানে, পাওয়া যায় না তার কক্ষের ব্যালকনি ঘরে। আজকাল আর কেউ গিটারের সুর বাজায় না। অনুজাকে কেউ বিরক্ত করে না। বাসস্ট্যান্ডে কেউ দাঁড়ায় না। জোর করে অনুজার পাশে সিটটা দখল করে না। হুটহাট ভালোবাসার আবদার নিয়ে কেউ আশেপাশে আসে না। বিষয়গুলো হিসেবে অনুজার ভালো থাকার কথা, কিন্তু অনুজা ভালো থাকতে পারছে না। ভিতরে ভিতরে বিষণ্ণতায় কুঁকড়ে যাচ্ছে। অথচ অনুজা নিজেই চেয়েছিল ইহান চলে যাক তার জীবন থেকে, আর চলেও গেছে। তবুও কেন ভালো থাকা যাচ্ছে না বুঝতে পারছে না অনুজা। আজকাল দিনকাল তার মোটেও পছন্দ হয় না। খালি মনে হয় চারিপাশে শুধু রয়েছে শূন্যতা, শূন্যতা, শুধুই শূন্যতা। দিনটা মঙ্গলবার। ইহান চলে যাওয়ার 11 দিন চলছে। বিকালের আকাশটা আজ বড়ই মায়াময়। নীল আকাশে সাদা মেঘেরা ভাসে। তবুও অনুজার মন ভালো হয় না। অনুজা দাঁড়িয়ে আছে তার ব্যালকনি রেলিংয়ের ধারে। সামনেই শূন্যতার ঘিরে মরে পড়ে আছে ইয়ানের ঘরখানা। অনুজা আজ টিউশনি ছিল, তবুও অনুজা যায়নি। ইদানিং তার আর কিছুইতেই মন বসছে না। রাজ্যের সব মন খারাপ বুঝি তার নিকটই বাসা বেঁধেছে। অনুজা দীর্ঘশ্বাস ফেলে। অনুজার হঠাৎ মনে পড়ল তার আর ইহানের প্রথম দেখার কথা। অনুজা সেদিনও আজকের মতো ব্যালকনিতে মাঝ বরাবর তাকিয়েছিল। আজও তাকিয়ে আছে, তবে তফাৎ একটাই, সেদিন ইহান ছিল, আজ ইহান নেই। ইহানের সেই মায়াবী চাহনি আজ কোথাও নেই। কেউ শীতল কণ্ঠে বলছে না, আমার শহর ভীষণ অসুস্থ রাত্রিপ্রিয়া, আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসেন না? আচমকায় অনুজা ঠোকরে কেঁদে উঠল।
শব্দ হলো সেই কান্নার। কান্নার শব্দ নিজের কানে শুনতে পেতেই চমকে উঠল অনুজা। আকস্মিক কাণ্ডে নিজেরই অবাক লাগলো, তবুও অনুজার কান্না থামে না। অনুজা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মোছে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, তুই অন্তত এটা ভাবিস না অনু, ইহান চলে গেছে বলে তোর কান্না আসছে। অদ্ভুত, আমি কাঁদছি কেন? আমি ইহানকে ভালোবাসি না, ও চলে গেছে বলে আমার কান্না আসছে না। না অনু, কাঁদবি না। অনুজা দ্রুত চোখের পানি আটকানোর চেষ্টা চালায়, তবুও কাজ হয় না। আপনা আপনি গড়িয়ে পড়ে পানি। অনুজার রাগ লাগে, নিজের মাথা শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে ওঠে অনুজা। কিছুক্ষণের মাঝে থেমেও যায়। হঠাৎই কারোর কণ্ঠ শোনা যায়, সে বলে, আপনি কাঁদছেন নাকি অনু? অনুজা অবাক চোখে সামনে তাকায়। শার্ট প্যান্ট পরে ইয়ান দাঁড়িয়ে, মুখে তার চওড়া হাসি। অনুজা চোখ মুখ শক্ত করে বলে, আশ্চর্য, কাঁদবো কেন? কেন কাঁদবেন? কি করে বলবো? আপনি এতদিন ছিলেন কোথায় ইহান? কেন, আমি কি খুব মিস করছিলেন? আপনার মিস করতে যাব কেন আমি? এত মিথ্যে প্রকৃতি সইবে না অনু। বাজে বকা বন্ধ করুন। আচ্ছা, করলাম। আপনি কাঁদলে সুন্দর লাগে না, প্লিজ কাঁদবেন না। আমি কাঁদছি না বললাম তো। কেন মিথ্যে বলেন? এটাই সত্যি ইহান। আচ্ছা, মেনে নিলাম। আমি তো এখন আর বিরক্ত করি না, আপনি তবুও কাঁদেন অনু। এবার অনুজা রাগ ওঠে, খানিকটা তীক্ষ্ণ আওয়াজে বলে, আপনাকে কতবার বলবো আমি কাঁদছি না? আচ্ছা, মেনে নিলাম। এখন তার মাঝরাতে চাঁদের আলো দেখতে আপনার সমস্যা হয় না, রাস্তাঘাটেও কেউ বিরক্ত করে না। তবুও আমার শূন্যতায় ঘেরা বেলকনির দিকে তাকিয়ে আপনি কেন কাঁদছেন? এবার বারবারই হচ্ছে ইহান, আমি বলছি তো আমি কাঁদছি না। আমি ভালোবাসেন? না, বাসি না। মুখে বলেন ভালোবাসি না, অথচ আপনার চোখের পানি বলছে আমার রাত্রের প্রিয়া আমি হেরে থাকতে পারে না। কেন কাঁদছিলেন অনু? বলুন, কেন কাঁদছিলেন? উত্তর দিন। আমি ভালোবাসেন? সত্যি করে বলুন। অনুজার রাগ এবার সপ্তম আকাশে। সে ভয়ঙ্কর আওয়াজে বলল, আপনি বলেছি না আমি কাঁদছি না, আমি কাঁদছি নাই। আপা, তুমি একা একা কার সাথে কথা বলো? আচমকা ছোট বোনের কণ্ঠ শুনে চুপসে গেল অনুজা। তনুজা তখনও বিমোড় চেয়ে। সে বাইরে থেকে শুনতে পেয়েছে অনুজা কার সাথে যেন রাগারাগি করছে। প্রথমে ভেবেছিল ফোনে, কিন্তু পরে দেখে না। এরপর ভাবলো হয়তো সামনের বিল্ডিংয়ে কারোর সাথে, কিন্তু সেখানেও দেখলো কেউ নেই। অনুজাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করলো তনুজা, আপা, কথা বলছো না কেন? অনুজা বিস্ময় নজরে সামনের ব্যালকনির দিকে তাকায়। সেখানে ইয়ার নেই, কেউ নেই। তাহলে এতক্ষণ অনুজা কার সাথে কথা বলছিল? অনুজার মাথা কাজ করা বন্ধ করে দিল আচমকা। তার মানে অনুজা এতক্ষণ ইহানকে নিয়ে হ্যালোসিয়েশনে ছিল। কি অদ্ভুত! অনুজা বিস্মিত কণ্ঠে বলে, এক গ্লাস পানি নিয়ে আয় অনু। তনুজা দেরি করলো না, কোনো রকম বলল, পানি খাবা আপা? আমি এক্ষুনি নিয়ে আসছি। তনুজা ছুটে যায়। অনুজা নিচে বসে পড়ে, অনেকক্ষণ চুপ করে রয়। তার বিশ্বাস হচ্ছে না এতক্ষণ ইয়ানকে কল্পনা করে তার সাথে কথা বলেছিল অনু। তনুজা ফিরে এসে পানির গ্লাসটা হাতে দেয়। অনুজা ঢকঢক করে পুরো পানিটা শেষ করে। এরপর চোখ বন্ধ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রয়। তনুজাও বসে পাশে, মলিন কণ্ঠে শুধায়, আপা, কি হয়েছে তোমার? অনুজার উত্তর আসে সঙ্গে সঙ্গে। সে শান্ত স্বরে আওড়ায়, কিছু না। বাস স্ট্যান্ডে আজ প্রবল ভিড়। অনুজার ভার্সিটিতে একটা জরুরি ক্লাস আছে। ক্লাসটা না করলেই নয়। তবুও অনুজা ঠিক করেছে আজ ভার্সিটিতে যাবে না। মাঝে মাঝে জীবনের সব জরুরি কাজকেও জরুরি দিতে নেই। অনুজার ভাবনার মাঝে বাস আসে। একে একে দাঁড়িয়ে থাকা সব যাত্রী উঠে পড়ে। অনুজা ওঠে না। কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে, আপা যাইতেন না? অনুজা মাথা নাড়িয়ে জানায়, না। উত্তর শুনে কন্ট্রাক্টর বাসের সিটে বাড়ি মারে। সঙ্গে সঙ্গে বাস চলতে শুরু করে। অনুজার জন্য দাঁড়ায় না, চলে যায়। অনুজা তৎক্ষণাৎ তাকিয়ে থাকে যতক্ষণ বাসটা তার দৃষ্টিসীমানা না ছাড়ে। অনুজা হাঁটা ধরে। বাসের সিট তাকে বড্ড পীড়া দেয়। এই মনে হয় আচমকা ইয়ান এসে বসলো পাশে আর বলল, আমার ভালো কেন বাসেন না অনু? আকাশটা মেঘলাময়, বৃষ্টি বৃষ্টি ভাব। অনুজা হাঁটছে, দিগন্তহীন হাঁটছে। হঠাৎ তার সামনে দিয়ে একটা ভ্যান গেল। সঙ্গে সঙ্গে মনে পড়ল সেদিনে ভ্যানের ঘটনা, ইহানের অদ্ভুত সব কাণ্ড, চায়ের দোকান, ভ্যান, বাসের ছাদ, নামহীন সেই সুন্দর নগর। ইহানের দেওয়া শাড়িটা অনুজা নেয়নি, আসার সময় ফেরত দিয়েছিল। ইহানও তখনও কিছু বলেনি। সেদিন শেষ সময়ে অনুজা বোধহয় একটু বেশিই বলে দিয়েছিল। এভাবে বলা ঠিক হয়নি, মানুষটা কষ্ট পেয়েছে। অনুজা বুঝতে পেরেছে, কিন্তু কি করত? এভাবে না বললে ইহান কখনো পিছু ছাড়ত না।
অনুজা নানা কিছু ভাবতে ভাবতে হাঁটছে। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় টিউশনিতে যাওয়ার সেই রাস্তায়, সেই ড্রেনের সামনে। আজও পানি জমেছে। অনুজার মনে পড়ল ইহানের সেদিনকার তাকে বাঁচানোর দৃশ্য, সঙ্গে বলা কথাটা। দেখলেন অনু, আপনার প্রেম বৃষ্টিতে নিজেকে ভিজাতে পারলাম না, অথচ নর্দমার বৃষ্টিকে সুন্দর আমায় ভিজিয়ে দিলাম। অনুজা হঠাৎ হেসে ফেলে। ছেলেটা আসলে একটা পাগল ছিল। অনুজা হাঁটে। বাড়ির পথে আস্তে আস্তে দুপুর গড়ায়। হেঁটে এসে দাঁড়ায় ঝন্টুর চায়ের দোকানে। এলাকার অন্যান্য ছেলেরা ক্যারাম খেলছে আর হই হুল্লোড় চেঁচামেচি করছে। কিন্তু এই হই হুল্লোড়ের মাঝেও অনুজার মন খারাপ, ভীষণ খারাপ। কারণ এত হই হুল্লোড়ের মাঝেও ইহান নেই। নেমে আসে দীর্ঘশ্বাস। অনুজা আবার হাঁটে। হঠাৎ বৃষ্টি নামে। প্রবল বৃষ্টি নয়, টিপ টিপ বৃষ্টি। অনুজা সেই বৃষ্টির মধ্যেই হাঁটে। মনে পড়ে এক সন্ধ্যার মুহূর্তে অনুজা শাড়ি পরে দাঁড়িয়ে। বৃষ্টি পড়ে এলাকায় এক মোড়ে হাঁটু অবধি পানি জমে। সেই মুহূর্তে ইয়ান হাজির। কত শত কথা সেদিন। অনুজার বুকে তীব্র ব্যথা ওঠে। সে আকাশপানে তাকায়, করুণ কণ্ঠে শোধায়। মানুষ হারিয়ে যায়, তাদের স্মৃতি কেন হারায় না? অথচ ইহান হারাতে চায়নি। গুনতে গুনতে টানা 4 মাস পেরিয়ে গেল। ইহানের আর খোঁজ খবর পাওয়া গেল না। এই 4 মাস অনুজার জন্য ছিল খুবই বিষণ্ণময় জীবন। একজন মানুষের শূন্যতা ঠিক কতটা জ্বালা পোড়া দিতে পারে তা হারে হারে টের পেয়েছে অনুজা। সে কেঁদেছে, কখনো ব্যালকনি ঘরে দাঁড়িয়ে, কখনো বাস স্ট্যান্ডের পিছনে ঘুরে, কখনো রাস্তার মোড়ে মুখ লুকিয়ে, কখনো বা আধারে ঢাকা ছাদের কর্নার ছুঁয়ে। তবুও ইহান আসলো না। ছেলেটা আচমকাই এইভাবে নিজেকে গুটিয়ে নিবে অনুজা কল্পনাও করতে পারেনি। এভাবে ছেড়ে ছুড়ে চলে যাবে বুঝতে পারেনি অনুজা। সেদিনের করা অপমান বোধহয় ইয়ানকে খুব বেশি কষ্ট দিয়েছে। অনুজা বুঝতে পেরেছে। অনুজা এভাবেই রোজ কাঁদে। ইহান, একবার ফিরে আসুন। আমি আপনার কাছে সেদিনের জন্য ক্ষমা চাইব, মন থেকে চাইব। প্লিজ ইহান, ফিরে আসুন। কিন্তু ইহান আর আসে না। দিন চলতে থাকে। ঋতুতে হেমন্তকাল, একে শীতের পূর্বাভাসও বলা হয়। কারণ এই ঋতুর পরে বাংলার মাটিতে ঘনিয়ে আসে শীত। শরতের মেঘমালা শেষে হেমন্তের আগমন। বাংলার প্রকৃতির রূপ বদলায়। ফসলের জমিতে ধান পাকার উৎসব শুরু হয়। কৃষকরা পাকা ধান ঘরে ওঠানোর তাড়াহুড়ো চালায়। যেখানে প্রকৃতি তার নানা উৎসবের মগ্ন, সেখানে অনুজার দিন কাটে বিষণ্ণে। সময়টা শেষ বিকেল। গোধূলির আলো ধীরে ধীরে প্রকৃতি ছুঁয়েছে। অনুজা আনমনে হাঁটে। আর শেষের 2টো টিউশন না করার চিন্তা করেছে অনুজা। তার মনে হচ্ছে টিউশনিগুলো বোধহয় হাতছাড়া হলো। ইদানিং অনুজার মন ঠিক থাকছে না। সে তার স্টুডেন্টদের সাথে অহেতুক চেঁচিয়ে উঠছে, আবার সরিও বলছে। ব্যাপারটা একবার দুবার ঘটলেও হতো, কিন্তু তা হচ্ছে না, রোজ রোজই হচ্ছে। বিষয়টার জন্য খুবই লজ্জিত অনুজা। 2 দিন আগে এই ব্যাপারটার জন্য এক স্টুডেন্টের মা অনুজাকে কথা শুনিয়েছে। অনুজা নীরবে শুনেছে সব, কোনো জবাব দেয়নি। অবশ্য কি জবাব দিবে সেখানে? দোষ তার নিজেরই। অনুজা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎই আকাশ ছুঁয়ে প্লেন গেল। শব্দ ছুটছিল তার। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কণ্ঠ শোনা গেল কারো। সে বলল, রাত্রিপ্রিয়া, দাঁড়ান। অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অনাকাঙ্ক্ষিত সেই মানুষের কণ্ঠটা বুঝি ভূমিকম্প ন্যায় কানে বিঁধল অনুজার। সে সঙ্গে সঙ্গে পিছন ঘুরল। দেখতে পেল সাদা শার্ট, কালো প্যান্ট, কালো টাই পরিধিত ইহান দাঁড়িয়ে। মুখে তার এক চিলতে হাসি। এলোমেলো চুলগুলো পরিপাটি ন্যায় গুছিয়ে, মুখ ভর্তি চাপদারি। ইহানকে চেনা যাচ্ছে না। অনুজা বরফের ন্যায় দাঁড়িয়ে নিস্তব্ধ বনে তাকিয়ে। তার বিশ্বাস হচ্ছে না, সত্যি কি ইহান দাঁড়িয়েছে, নাকি অনুজার হ্যালোসিয়েশন। ইহান একটু একটু করে এগিয়ে আসছে। তাকে দেখে নিত্যদিনের সকাল সন্ধ্যে রাতে ডিউটি করা চাকরিজীবীদের মতো লাগছে। অনুজার ভিতরে হঠাৎ তোলপাড় শুরু হলো। অন্তরের ভিতরে বোধহয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। অনুজা যত সম্ভব নিজেকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। নিজেকে বোঝাচ্ছে এটা ইহান নয়, তার হ্যালোসিয়েশন। ইহান যখন অনুজার খুব নিকটে দাঁড়িয়ে, তখন অনুজার হুঁশ আসে। ইহান বলে, কেমন আছেন অনু? অনুজা থতমত খেয়ে কোনো রকমে উত্তর দেয়, ভালো। আপনি? আমিও ভালো। মৃদু হাসে অনুজা। ইহান আশপাশ দেখে বলে, চলুন ওদিকটায় বসে। অনুজার বলতে ইচ্ছা করছিল বসবো কেন, কিন্তু বলা গেল না। বিনা বাক্যে হাঁটা ধরল ইহানের পিছু পিছু। অনুজারা ওপাশ ছেড়ে এপাশ আসলো। ফাঁকা একটা বদ্ধ টঙের দোকান। টঙের পাশে ছোট্ট বেঞ্চ শুয়ে। ইহান বলল, চলুন এখানে বসে। অনুজা বসলো। ইহান বসলো খানিকটা দূরত্ব নিয়ে। অনুজা চুপচাপ।
তার এখনো বিশ্বাস হচ্ছে না তার পাশে ইহান বসে। ইহানই বলল আগে। তারপর আমিহিন খুবই ভালো আছেন মনে হয়। অনুজার ভিতর বলছিল ভালো নেই, অথচ মুখে বলল, আপনি হীন আমার খারাপ থাকার কথা ছিল নাকি? না, তা থাকবে কেন? তবে তবে কিছুই না। এতদিন কোথায় ছিলেন? ছিলাম কোথাও একটা, আপনি বলতে চাচ্ছি না। আচ্ছা, বলতে হবে না। নেমে আসলো বেশ খানিকের নীরবতা। কেউ কোনো কথা বলছে না। শাঁসা শব্দ করে কিছুক্ষণ পর পর যানবাহন ছুটছে, প্রকৃতি ছুটছে, বাতাস বইছে, তবুও কথা বলা যাচ্ছে না। ইহানের অবস্থা বোঝা যাচ্ছে না, কিন্তু অনুজার অস্বস্তিতা চারপাশ কেমন যেন ঠেকছে। মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। অনুজা আচমকায় উঠে দাঁড়ালো, থরথর করে বলল, আমাকে যেতে হবে। আপনাকে থাকতে পারার অধিকার তো আমার নেই। ভালো থাকুন। দুঃখ দিয়ে ভালো থাকতে বলবেন না অনু। আমি সেদিনের জন্য খুব দুঃখিত ইহান। আমার সেদিন ওইভাবে বলা ঠিক হয়নি। আমার আপনাকে ওইভাবে অসম্মান করাও ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে আচমকাই ওসব বলে ফেলি। আমি খুবই দুঃখিত। আমায় দয়া করে মাফ করে দেবেন। ইহানের তড়িৎ উত্তর, দিব না। অনুজা অবাক বনে তাকিয়ে। ইহান এবার বসা থেকে উঠে দাঁড়ায়। অনুজার চোখে চোখ রেখে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। অনুজা তবদা খেয়ে তাকিয়ে থাকে, বিস্ময় কণ্ঠে বলে, মানে? আমি আপনাকে বিয়ে করব। এই বলে দ্রুত তার অফিসের আইডি কার্ড বের করলো ইহান। অনুজাকে দেখিয়ে বলল, এটা আমার অফিসের আইডি কার্ড। এখন নিশ্চয়ই আপনার বা আপনার বাবার আমাকে মেনে নিতে কোনো সমস্যা হবে না। আমি এখন চাকরি করি অনু। আমার দূর সম্পর্কে একটা মামা আছেন, ওনার রাজশাহীতে নিজস্ব অফিস আছে। আমার বাবা চেয়েছিলেন আমি যেন ওই অফিসে কাজ করি, কিন্তু আমার ইচ্ছে ছিল না। আমি কখনো চাইনি অন্যের অধীনে কাজ করতে, কিন্তু আপনার জন্য আমি আমার সেই চাওয়াটা কুরবানি করেছি। আমি এখন চাকরি করি, মাস গেলে মোটা অঙ্কের বেতনও আছে। এবার নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না। আমি আপনার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। এবার আমি ভালোবাসবেন অনু? অনুজা পিছিয়ে গেল সঙ্গে সঙ্গে। তার মানে ইহান একটুও বদলায়নি, উল্টে নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করে ফিরে এসেছে। ইহান আবার বলে, কি হলো অনু, আপনি কথা বলছেন না কেন? অনুজা শক্ত কণ্ঠে জানায়, আমি বিয়ে করতে পারবো না ইহান। বিয়ে করতে পারবেন না মানে? পারবো না মানে পারবো না। এবার ইহানের রাগ উঠল। সে কপট রাগ নিয়ে অনুজার দুই বাহু চেপে ধরল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার সমস্যা কোথায় অনু? আজ আপনাকে বলতেই হবে। আপনি বলেছিলেন আমি বেকার, আপনার বাবা আমায় পছন্দ করবে না, কিন্তু এবার তো করবেন। আমি এখন আর কোনো বাজে আড্ডায় নেই। গত 4 মাস যাবৎ আমি আমার বন্ধু বান্ধবদের কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ রাখিনি। দিন রাত শুধু খেটেছে। আপনি এত নিষ্ঠুর কেন হচ্ছেন? আমায় জবাব দিন। আমি আপনাকে ভালোবাসি না, এটাই জবাব। মিথ্যা বলবেন না অনু। আপনি কি ভেবেছেন আমি এতদিন নিখোঁজ ছিলাম বলে আপনার কোনো খোঁজ খবর রাখিনি? রোজ রাতে আমার বেলকনির দিকে তাকিয়ে কেন কাঁদতেন? উত্তর দিন। আজ আপনার উত্তর দিতে হবে। অনুজা, কথা বলুন। আমি পাগল হয়ে যাচ্ছে। আপনি কি টের পাচ্ছেন না? জবাব দিন, কেন এমন করছেন? ইহানের এক এক প্রশ্নে অনুজা দুর্বল হয়ে পড়েছে, নিজেকে সামলানো যাচ্ছে না। অনুজা আচমকাই কেঁদে উঠল। ইহান বিস্ময় নজরে তাকিয়ে নিজেকে দিশাহারা লাগছে। ইহান নিজের রাগটা কন্ট্রোলে এনে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, আপনি কাঁদছেন কেন অনু? অসহায় ন্যায় ইহানের দিকে তাকালো অনুজা। অশ্রু ভেজা কণ্ঠে থরথর করে বলল, আমাকে বিয়ে করলে আপনি কোনো দিন বাবা হতে পারবেন না ইহান। মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী থমকে গেল। বাকরুদ্ধ হয়ে পড়ল ইহান, হাতের বাঁধন গেল ছুটে। অনুজা বলল, 2 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমি আমার মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি। ডাক্তার বলেছেন আমি কখনোই মা হতে পারবো না। আমি চাই না ইহান আমাকে বিয়ে করে আপনি অসুখী হন, বাবা ডাক থেকে বঞ্চিত থাকুন। আমি আপনাকে ভালোবাসি ইহান, তবু আমি আপনাকে চাই না। আমার পিছু ছেড়ে দিন, নতুন করে নিজের জীবন শুরু করুন। আমি অসম্পূর্ণ নারী ইহান, আমায় ভালোবেসে আপনি ভালো থাকবেন না। কথাগুলো বলেই দৌড়ে ছুটে আসলো অনুজা। আর ইহান ঠায় দাঁড়িয়ে। পুরো বিষয়টা বুঝি তার মাথার উপর দিয়ে গেল। এখনো কানে বাজছে অনুজা বলে যাওয়া শেষ কথা, আমি অসম্পূর্ণ নারী ইহান, আমায় ভালোবেসে আপনি ভালো থাকবেন না। সময়ের চাকা সময়ের স্রোতে ঘুরতে থাকে। সময় দিয়ে যায় স্মৃতি, সময় দিয়ে যায় ব্যথা, আবার সেই সময়ই হয়ে দাঁড়ায় হাজারো ব্যথা। স্মৃতি ভোলানোর ওষুধ মলম। সময় চলে গেল, দেখতে দেখতে কেটে গেল 4 দিন। সেই যে শেষ বিকেলে, এরপর আর ইহান অনুজার কথা হয়নি।
ব্যালকনিতে দুই একবার চোখাচোখি হয়েছিল ঠিকই, কিন্তু কেউ কোনো কথা বলেনি। ইহানও বলেনি, অনুজার বলার সাহস দেখায়নি। অনুজা মেনে নিয়েছে তার মতো অসম্পূর্ণ নারী কখনো ইয়ানের মতো পবিত্রবান এক প্রেমিক পুরুষের স্ত্রী হওয়ার যোগ্য রাখে না। অনুজা আজকাল আর এসব ভেবে কাঁদে না। তার মনে হয় এতদিনের বুকের ভেতরের গহীন অবতলে লুকিয়ে থাকা পাথরটা সরাতে পেরেছে। সে ইয়ানকে বোঝাতে পেরেছে কেন অনুজা এতদিন ইয়ানকে মেনে নেয়নি, ভালোবাসায় সাড়া দেয়নি। সত্যি বলতে অনুজা প্রথম দিনই ইয়ানের মার খেতে দেখেছিল, সেই দিনই ইয়ানকে ভালো লেগেছিল। আচমকা ইয়ানতে তার প্রতি দৃষ্টি রাখা এক অদ্ভুত শিহরণ ঢুকিয়ে দিয়েছিল মনে। তবুও অনুজা নিরুপায়। সে জানতো তার জন্য ভালোবাসা ঠিক নয়। অনুজা ভেবেছিল ইয়ান হয়তো তার পিছনে 2-4 দিন পড়ে থাকবে, সময় যেতেই পিছু ছাড়বে। কিন্তু ইয়ান তো ইয়ান, ছন্ন ছাড়া যেদি একটা ছেলে। তবুও অনুজা নিজেকে মানিয়েছে। একটা বছর ইয়ানের থেকে নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে, কিন্তু ইয়ানের আচমকা গায়েব হওয়ার ব্যাপারটা একদমই মেনে নিতে পারেনি। মায়ায় পড়ে গেছিল যে সময়ের সাথে সাথে একটা মানুষ আর একটা মানুষকে এমন গভীর মায়ায় আটকাতে পারে, এটা ইয়ান না হারালে অনুজা জানতেই পারত না। নীরব দীর্ঘশ্বাস বের হলো অনুজার। আজকাল একটু হলেও অনুজার সময়টা ভালো কাটে। যন্ত্রণা রেশটা বেশ গেছে সেরে। আজ শুক্রবার সকাল থেকে অনুজার বাবা খুব ব্যস্ত। কিছু একটা আয়োজন করছে তিনি। কারা যেন আসবে, তাদেরই খাতির যত্ন কিভাবে করতে হবে তার বন্দোবস্ত করছে। অনুজা আর তনুজাকে বলা হয়েছে তারা যেন জলদি জলদি গোসল সেরে পরিবাটি পোশাক পরে নিজেদের গুছিয়ে রাখে। যতই হোক বাড়িতে মেহমান আসবে বলে কথা। তনুজার মেহমান আসাটা খুব পছন্দের, কিন্তু অনুজার ততটা নয়। তবুও বাবার সম্মানের ব্যাপারটা বলে কথা, তাই মেনে নেয়। কোমরে ওড়না মুড়িয়ে ব্যালকনি ঘরে ঝাড়ু দিচ্ছিল অনুজা। হঠাৎই ইহানের কণ্ঠ শোনা যায়। সে বলে, অনুজা শুনুন। অনুজা তৎক্ষণাৎ ইয়ানের দিকে তাকায়, দ্বিধাহীন বলে, জি বলুন। ইয়ানের হাবভাব স্বাভাবিক, কৌতূহলী মুখ, ঠোঁটে আওড়ায় সাধারণ প্রশ্ন। আপনাদের বাড়িতে কেউ আসছে নাকি? আপনার বাবাকে দেখলাম সকাল সকাল বড় ব্যাগে করে বাজার নিয়ে আসতে। কেউ আসছে অনুজা? অনুজার তড়িৎ উত্তর, আসছে। ও আচ্ছা। ইহান চলে গেল। অনুজা তাকিয়ে। ইহানের কথাবার্তা আজকাল একদমই প্রকাশ পায় না। একসময় ইহান অনুজাকে ভালোবাসত। অনুজা বুঝতে পেরেছে ইহান তার জীবনের সিদ্ধান্তটা ঠিকই নিয়েছে। চোখে পানি আসলেও সামলে নিল অনুজা। নীরবে দীর্ঘশ্বাস ফেলে কাজে মনোযোগ দিল আবার। তখন বিকেলের মাঝামাঝি ভোর। হঠাৎ কলিং বেল বাজার শব্দ পাওয়া যায়। অনুজা আজকে লেমন কালার চুড়িদার পরেছে, চুলগুলো খোপা করে কাঁকড়া দেওয়া। তনুজাও গোল ফ্রগে নিজেকে সাজিয়েছে। মিনিট 10 যেতেই অনুজার মা আসলেন তনুজা আর অনুজাকে নিতে। অনুজাকে বলা হলো মাথায় কাপড় চেপে আসতে। তনুজাও মাথায় কাপড় নিয়ে এগিয়ে গেল। অনুজা বিরক্তি নিয়ে বলে, মা, ওনাদের সামনে যাওয়াটা কি খুব জরুরি? অনুজার মা তাড়া দিয়ে বলে, অবশ্যই জরুরি, দ্রুত চল। অনিচ্ছাকৃত অনুজা নিরুপায় ভঙ্গিমায় হেঁটে গেল। তার হাতে ধরিয়ে দেওয়া হলো চায়ের ট্রে। এবার একটু খটকা লাগছে অনুজার। এমনটা তো কখনো করেনি তার মা। অনুজা বলল, মা, পুরো কথা বলা গেল না। তার আগেই অনুজার মা বলে উঠলেন, কথা নয়, যা জলদি। অনুজা এগিয়ে গেল, মাথা নিচু করে হাঁটল। অনুজা যখন সবার কাছাকাছি দাঁড়িয়ে, ঠিক সেই মুহূর্তে অনুজার বাবা বললেন, এই হলো আমার বড় মেয়ে অনুজা, আর ও হচ্ছে আমার ছোট মেয়ে তনুজা। অনুজার বাবার কথা শুনে এক ভদ্রলোক বলে উঠলেন, জানি বাড়ির মিষ্টি মেয়ে আপনার অনুজা। অনুজা সালাম দেওয়ার জন্য তাকালো ভদ্রলোকের দিকে। সঙ্গে সঙ্গে বিষম খেলো, কারণ লোকটা হচ্ছে ইয়ানের বাবা। অনুজা এবার আশপাশে দেখে ইয়ানও আছে। তার পাশে ইয়ানের দুলাভাই রায়হান, বড় বোন আনিসা, সঙ্গে ইয়ানের মাও বসে। অনুজার হাত কেঁপে উঠল আচমকা। সে কি ঠিকই দেখছে? চায়ের ট্রেটা পড়ে যাওয়ার উপক্রম। ইয়ার তৎক্ষণাৎ ছুটে এসে ধরল ট্রে, মৃদু স্বরে বলল, ঘাবড়ানোর কিছু নেই রাত্রের প্রিয়া, বিয়ে কিন্তু আমি আপনাকেই করব। অনুজা পলকহীন চাহনি। এসব কি বলছে ইয়ান? ছেলেটা পাগল হলো নাকি? এদের সংলাপের বাকি সবাই মৃদু হাসে। দৃষ্টি সরিয়ে ইয়ানের বাবা বলে, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে বিয়ান সাহেব। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন অনুজার বাবা। সবার আড়ালে রাহান তাকায় ইহানের দিকে, স্বল্প আওয়াজে বলল, শেষমেশ শালা সাহেবই বিজয় হলো। আজব নাছরবান্দা ছেলে একটা। হাসলো রায়ান। পুরোটা সময় ঠিক কেমন ভাবে যেন কেটে গেল।
অনুজাকে ইহানের বউরূপে সাধারণ স্বীকৃতি দেওয়ার জন্য পরানো হলো আংটি, যেটা পরালেন ইহানের মা। সঙ্গে বললেন, আমার ছেলেটাকে ভালো রেখো মা, ও একটু পাগলটা, কিন্তু তোমায় খুব ভালোবাসে। অনুজা কিছু বলার সুযোগ পেল না। সবটা কেমন যেন দ্রুত ঘটে গেল। আর সিদ্ধান্ত নেওয়া হলো আজ থেকে ঠিক 15 দিনের মাথায় বিয়ে পড়ানো হবে অনুজা আর ইহানের। আকাশ জুড়ে সন্ধ্যা হবে হবে পালা। পশ্চিমা আকাশের লাভা আবরণের সৃষ্টি হচ্ছে। অনুজা ইহান ছাদে দাঁড়িয়ে, একান্তে কথা বলার জন্যই আনা হয়েছে তাদের। অনুজা নীরব। ইহান বিতৃষ্ণা নিয়ে বলল, এত নীরবতা সহ্য হচ্ছে না, কিছু বলো অনু। ইহানের মুখে তুমি শব্দটা হৃদয়ে বড় শিহরণ জাগালো অনুজার। সে বলল, আপনি ভুল করছেন ইহান। অনুজাকে নিজের দিকে ঘোরালো ইহান। অনুজার চোখের দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকান। অনুজা তাকালো। তার চোখে পানি, হৃদয়ে উত্তাপ। ইহান অনুজার দুগাল চেপে ধরে শীতল কণ্ঠে বলে, আমি ভুল করিনি, আমার আপনাকে লাগবে, আমি যেমন তেমনই ভাবে লাগবে। আপনি সম্পূর্ণ নারী হন বা অসম্পূর্ণ নারী, আপনি যেমন আমার তেমন ভাবেই লাগবে। এভাবে হয় না ইহান। আপনি চুপ করুন। অনেকদিন হয় না করেছেন, এখনও শুনবো না। আপনি আমার মানেই আমার, বুঝেছেন? অনেক বাহানা করেছেন, এবার অন্তত মেনে নিয়ে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। প্লিজ অনু, এবার অন্তত আমায় বোঝো। আমি তোমায় ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কেন বুঝতে চাও না তুমি? শেষের কথাটা খুব করুণ শোনায় ইহানের। ইহান আর দাঁড়ালো না। কথাটা বলেই চলে আসতে নাই। কেমন যেন দুর্বল লাগছে হঠাৎ। ইহানের যাওয়ার পথে অনুজা ডেকে ওঠে, পূর্ণ শোনো। মুহূর্তের মধ্যে ইহানের পা চলা থেমে গেল। বিস্মিত হয়ে আটকে পড়ল সেখানেই। সে কি ঠিক শুনল? ইহান নামের অর্থ হলো পূর্ণচাঁদ। অনুজা কি মাত্র সংক্ষেপে ইহানকে পূর্ণ বলে ডাকলো? ইহান ঘুরে তাকায়। অনুজা কান্না মিশ্রিত কণ্ঠে আওড়ায়, আমিও তোমায় ভীষণ ভালোবাসি পূর্ণ। কথাটা বলেই ছুটে এসে ইয়ানকে জড়িয়ে ধরল অনুজা। আচমকা অনুজার কাণ্ডে ইয়ানের মনে হলো তার পুরো পৃথিবী বোধহয় এক মুহূর্তের মধ্যে থমকে গেল। অনুজা তাকে জড়িয়ে ধরেছে। ইয়ান কি করবে বুঝতে পারছে না। তার হাত কাঁপছে। গত 1 বছরে এই প্রথম তারা দুজনে এতটা কাছাকাছি চলে এসেছে। ইহানের হাত একটু একটু করে অনুজাকে ধরল। বাঁধন হলো শক্ত। অতঃপর ইহান মিষ্টি হেসে বলে উঠল, অবশেষে রাত্রিপ্রিয়ার মন করল। তার প্রেম দুয়ার পূর্ণের তরে খুলল। আমার অসুস্থ শহরের ঔষধ হয়ে ধরা দিল। আমি আজ ভীষণ খুশি অনু, ভীষণ খুশি। বিনিময়ে চোখ বন্ধ করে হাসলো অনুজা। আকাশে তখন সন্ধ্যা নেমেছে। পাখিরা সব ছুটে চলেছে। প্রকৃতি ছুটেছে, প্রেমময় বাতাস বইছে। তাদের মাঝে ভালোবাসার পূর্ণতারূপে 2 প্রেমিক প্রেমিকা আলিঙ্গন করছে। কি সুন্দর, কি সুন্দর। 6 বছর পর ধরণীতে সন্ধ্যা হয়েছে। রাজশাহীতে এখন শীতের আভাস। প্রকৃতি ছুঁয়েছে সে কি ঠান্ডা। অনুজা ছুটছে তার 4 বছরের ছোট্ট মেয়ে তুলতুলের পিছনে। মেয়েটা ভারী দুষ্টু প্রকৃতির, সম্পূর্ণরূপে ইহানের মতো। অনুজা বিরক্তি নিয়ে বলল, তুলতুল দাঁড়াও, নয়তো থাপড়িয়ে তোমার গাল লাল করে দিব। তুলতুল দাঁড়ালো না। ছুটতে ছুটতে বলল, মা পালে না, কি মজা, মা পালে না। তুলতুল দাঁড়াও। তুলতুল দাঁড়ায় না। হঠাৎ সদর দরজার মুখে এসে দাঁড়ালো ইহান, হাতে ব্যাগপত্র। অনুজা অবাক হয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলে? বইয়ের কথা খুব মনে পড়েছিল, তাই চলে এলাম। কি কি করো না, আমার বড্ড প্রেম পেয়েছে। ফাজলামো বন্ধ করো পূর্ণ। ইয়ান হাসলো। ভেতরে এগিয়ে গিয়ে বলল, আমি সত্যি বলছি বউ, বছর থেকে ছুটে চাইলাম, তিনিও দিয়ে দিল। তুলতুল ছুটে ইহানকে পাপা ডেকে কোলে চড়ে বসলো। ইহানও তাকে স্নেহের আদরে ভরিয়ে দিল। অনুজা মুগ্ধ নয়নে তাকিয়ে। তুলতুল অনুজা ও ইহানের নিজের সন্তান নয়। 4 বছর আগে তুলতুলের বয়স মাত্র 2 মাস। তখন দত্তক নেওয়া হয়। এই বিষয়টা ইহান, অনুজা আর অনুজার বাবা ছাড়া আর কেউ জানে না। সবাই জানে তুলতুল তাদের নিজের সন্তান। অনুজা যে কখনো মা হতে পারবে না, এটা ইহান কাউকেই জানায়নি। আর অনুজাকেও বলেছে কাউকে জানানোর প্রয়োজন নেই। সে বাসর ঘরেই জানিয়েছিল, তুমি আমার কাছে অসম্পূর্ণ থাকবে অনু, বাকিদের কাছে নয়। তোমার দুর্বলতা জানার অধিকার শুধু আমার আর কারণে। ইহানের এই কথার মাঝে এমন মুগ্ধ হয়েছিল অনুজা যে তার মাঝে মাঝে মনে হয় না সে অপূর্ণ নারী। ইহানরা বিয়ের পর রাজশাহী চলে আসে। বিয়ের প্রথম 3 বছর তারা ঢাকায় ফেরেনি। 3 বছর পর আচমকা তুলতুলকে নিয়ে হাজির। ব্যাপারটার জন্য ইহানের মা বেশ রেগেছিল ইহানের ওপর। কারণ ইহান বলে সে কাউকে জানাতে চায়নি অনুজার প্রেগনেন্সির ব্যাপারে। ব্যাপারটা অবিশ্বাস্য নয়, কারণ ইহান যে টাইপের ছেলে তাতে এটাই বিশ্বাসযোগ্য।
অনুজা ইহানের জীবনে আসার আগে প্রায় 6 মাসের জন্য ইহান গায়েব ছিল, যোগাযোগও নেই, কোথায় আছে কেউ জানে না। ইহানের মা তো দিশেহারা। প্রায় 6 মাস পর ইহান যখন ফিরে আসে তখনও ইহানের বাবা গায়ে হাত তোলে ইহানের। তিনি মনে করেন তার ছেলে অন্যরকম কাজকর্ম করে এসেছিল এবং রাগের মাথায় বলে, তুমি আমার বাবা বলে ডাকবে না ইহান। সেই থেকে ইহান তার বাবাকে চেয়ারম্যান বলে ডাকত, বাসার চেয়ারম্যান এই আলোকে। যদিও এখন তা ঘুচে গেছে। অনুজার আগমনে ইহানের জীবন বদলে গেছে। ছন্নছাড়া ইহান এখন বুঝদার হয়েছে। নানান কিছু ভাবতে ভাবতে ইহানের দিকে তাকিয়ে আছে অনুজা। আর অনুজাকে নিজের দিকে ধ্যানমগ্ন রূপে তাকিয়ে থাকতে দেখে ইহান বলল, এভাবে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থেকো না রাত্রিপ্রিয়া, আমি কিন্তু ভয়ঙ্কর কিছু করে ফেলবো। অনুজার ধ্যান ভাঙল। হেঁটে গিয়ে ইহানের হাতে তুলতুলের খাবার প্লেটটা ধরিয়ে দিয়ে বলল, কথা কম বলে মেয়েকে খাওয়াও। অনুজা চলে যায় আর ইহান মিষ্টি হাসে। আকাশ জুড়ে জ্যোৎস্না। রেলিংয়ের বারান্দায় দাঁড়িয়ে আছে অনুজা। আচমকা পিছন থেকে তাকে জড়িয়ে ধরল ইহান। বলল, একে একে দাঁড়িয়ে কেন আছো? অনুজা জবাব দেয় না, ধরে দাঁড়ায়। উদাসীন স্বরে বলে, আচ্ছা পূর্ণ, তোমার কি কখনো আমার প্রতি অভিযোগ লাগে না? এক সময় লাগতো, এখন আর লাগে না। আমি ভালোবাসো কিনা? তুমি আমায় এত ভালোবাসো কেন? ভালোবাসার কি কারণ হয়? সত্যিই হয় না। ইহান অনুজাকে ঘুরিয়ে পিছন থেকে আবার জড়িয়ে ধরে। অনুজার ঘাড়ে থুতনি রেখে শীতল কণ্ঠে শোধায়, যে প্রেম হঠাৎ আসে সেই প্রেম তুমি। যে প্রেমে পার করে দেওয়া যায় একটা জীবন অনায়াসে সেই প্রেম তুমি। তুমি শুধু প্রেম নয়, ভালোবাসা আমার তীব্র সাধনার ফল তুমি। এবার বলো, তোমার তো অভিযোগ কেমনে আনি? তুমি আস্তে একটা পাগল পূর্ণ। তুমি করেছো। তুলতুল কি ঘুমিয়ে পড়েছে? আচ্ছা, তোমায় একটা প্রশ্ন করি। করো। আমার বাবাকে মানালে কি করে? সঙ্গে সঙ্গে অনুজাকে ছাড়ল ইহান। ব্যঙ্গ কণ্ঠে বলল, তোমার বাবা তো বাবা, তোমার বাবাকে মানাতে আমার 4 দিন সময় লেগেছে। সে বড়ই শোকের ঘটনা। রমনা পার্কে দেখা করেছিলাম আমরা, এত বোঝালাম, মানতেই চাইছিল না। শুধু পাটা ধরা বাকি ছিল। জানো, বাপরে বাপ, যেমন বাপ তেমন মেয়ে। তবে তোমার চেয়ে ভালো ছিল, মাত্র 4 দিনে মানাতে পেরেছিলাম। আর তুমি তো পুরো 1.5 বছর নাকান জীবনে খাইয়েছ। অনুজার ঠোঁটে তখন তীব্র হাসি। ইহান বলে, হেসো না। আমি হাসবো। তুমি হাসতে বারণ করেছো অনু। করব না। সত্যি করবে না? আচ্ছা করলাম। আর একটা প্রশ্ন করি। আগে জড়িয়ে ধরো। অনুজা ধরল। ইহান বলল, এবার বলো। আপনি বলেছিলেন আপনি নাকি একবার 6 মাসের জন্য গায়েব ছিলেন, তাই আপনার বাবা আপনাই মেরেছিল সেদিন। এবার বলুন তো 6 মাস কোথায় ছিলেন? ইহান কিছু সময় চুপ থাকলো। রহস্যময়ী কণ্ঠে বলল, পৃথিবী বড় রহস্যময় অনু। এই রহস্যময় দুনিয়ায় ছোট বিষয়টা নয়, রহস্যময় থাকুক। তুমি আমার থাকো আর আমি তোমার। অনুজা মেনে নিল, আর জোর করলো না। সত্যি সত্যি না হয় কিছু বিষয় অজানা থাকুক, কারণ পৃথিবী যে রহস্যে থাকতে পছন্দ করে। অনুজা শক্ত করে জড়িয়ে ধরল ইয়ানকে। ইয়ান উপলব্ধি করলো তা। কপালে চুমু এঁকে ভাবল শুধু, এক সময় সে বড়ই ছন্নছাড়া ছিল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।